রেশনার গৃহবধূ রিমা তপাদার তার শ্বশুর শাশুড়ির হাতে দীর্ঘদিন ধরেই নির্যাতিত হচ্ছে। সম্ভ্রান্ত পরিবারের ঘটনা। গৃহবধূ রিমা তপাদার তার শ্বশুর শাশুড়ির হাতে দীর্ঘদিন ধরেই নির্যাতিত হচ্ছে, এমনকি তার 5 বছরের বাচ্চাকেও তারা ছাড়েনি। এই খবর পেয়ে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ তার সদস্যদের সাথে মিডিয়াকে নিয়ে রিমা তপাদারের কাছে ছুটে যান বিষয়টি জানতে, এবং শেষ পর্যন্ত সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসকে পুরো ঘটনা জানানো হয়। সেদিন যারা এই ঘটনা কেন্দ্রে উপস্থিত ছিলেন তারা হলেন সিপিডিআর ইন্ডিয়ার সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ, সাহিত্যিক গৌতম চক্রবর্তী ও আইনজীবী আফসানা খাতুন। আসুন আমরা দেখে নিই তার বিস্তারিতভাবে কি বলছেন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। নমস্কার, আমি অতীন্দ্র ঘোষ, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, সিপিডিআর হিউম্যান রাইটস অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি। আমাদের কাছে একটা কমপ্লেন আসে রিমা ম্যাডামের, এবং রিমা ম্যাডাম এর আগেও আমাদের পরিচিত এবং সংগঠনে দীর্ঘদিন ধরে ছিল, মানুষের জন্য কাজ করে চলেছে। এবং আজ যেই জিনিসটা আমরা জানতে পারি সেটা একটি ভয়াবহ ঘটনা, যে ওনার ছোট্ট একটা বাচ্চার পরে তার দাদু ঠাকুমা যেভাবে অত্যাচারিত হচ্ছে একটা ছোট্ট নিষ্পাপ শিশু, সেটা কিন্তু ভাবার বিষয়। সেই জায়গা থেকে আমরা একটা কমপ্লেন পেয়ে ছুটে আসি এবং সেটা জানতে পারি, বাচ্চার মুখ থেকেও শুনি, ঠিক আছে, যে কি করেছিলেন তার দাদু ঠাকুমা। কারণ কি, যে এই বিংশ শতাব্দীতে এনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে প্রেম করেই বিয়ে করে, এবং যেহেতু ওনার ওয়াইফ শিডিউল কাস্ট, তার জন্যই কিন্তু ওনাকে দীর্ঘদিন ধরে বিয়ের পর থেকে কিন্তু ওনাকে নানা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে এই শ্বশুর বাড়িতে, এবং ওনার বাবা মার সাথে সম্পর্ক রাখতে দেওয়া হয়নি। এবং প্রতিটা পদক্ষেপেই কিন্তু উনি শ্বশুর শাশুড়ি যেরকম চেয়েছে সেইভাবেই থাকার চেষ্টা করেছে, তারপরেও কিন্তু তার অত্যাচারের সীমা কিন্তু কমেনি, এবং অত্যাচারের সীমা বেড়েই চলেছে। ওনার গায়ের ওপরে গরম ডাল ঢেলে দেওয়া হয়েছে, গরম জল ফেলে দেওয়া হয়েছে, ওনাকে নানাভাবে ওনার ওপরে অপপ্রচার চালানো হয়েছে, ওনার ওপরে নোংরা নোংরা কথা বলা হয়েছে, ওনার সঙ্গে মারপিট করা হয়েছে। তারপরেও কিন্তু ওনারা জিনিসটা শুয়ে একই সাথে ছিল, এবং আমাদের কাছে যখন বহুবার কমপ্লেন এসেছে আমরাও এসে বোঝানোর চেষ্টা করেছি, বুঝিয়ে গেছি বারবার ওনার বাড়িতে এসে, এবং এটাই বলেছি যে আপনারা আপনাদের মতো থাকুন, ওনারা ওনাদের মতো থাকুন। কিন্তু সেটাও বেশি দিন টেকেনি, এবং ওনারা থাকাকালীনও কিন্তু ওনাদের প্রতি কিন্তু এই ঘটনাটা ঘটেই চলেছে। কিন্তু আমি রিমার হাজব্যান্ডকে থ্যাংক ইউ বলবো এই কারণে, যে সত্যি কথা, ভালোবাসা কাকে বলে ওনাদের দুজনকে দেখলে বোঝা যায়। উনি কিন্তু ওনার বইয়ের হাত ছাড়েনি, চিরটাকাল ওনার বইয়ের পাশে থেকে কিন্তু এই লড়াইতে কিন্তু উনি সামিল হয়েছেন, এবং উনি চেয়েছিল যে বাবা মা যাতে শুধরে যায়, বা বাবা মা যাতে তার ভুল বুঝতে পারে, বা বাবা মা যাতে বয়সের পরে যেন ঠিক হয়ে যায়। তারা কিন্তু ঠিক হয়, তারা সিনিয়র সিটিজেন হয়েছে বলেন উনিরা কিন্তু আরও মিসইউজ করছে এই জিনিসটাকে। তার জন্য কিন্তু ওনারা একটা ছোট্ট বাচ্চা প্রাইভেট পার্টে এরকমভাবে আঘাত করবে, যার জন্য বাচ্চাটাকে হসপিটালাইজড হতে হয়েছে। এবং সেই জিনিসটা কিন্তু একটা ভয়াবহ জিনিস, এবং বাচ্চাটার উপরে যেভাবে মারধর করা হয় বা যেভাবে অত্যাচার করা হয় যখন ওনারা থাকে না, তখন কিন্তু সেটা ভয়ঙ্কর দিক। এবং সেটা কিন্তু বোঝা উচিত যে একটা দাদু ঠাকুমার কাছে তার নাতি সব থেকে প্রিয় হতে পারে, ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ নাও হতে পারে, বা তার ছেলে হয়তো তার কাছে ভালো হয়নি, বা ছেলে অমতে বিয়ে করেছে, তার জন্য হয়তো তার মাও তার কাছে না, কিন্তু বাচ্চার কাছে এরকম একটা মানে দাদু ঠাকুমার কাছে প্রত্যাশা করা যায় না। এবং আমরা এর বিরুদ্ধে লড়াই করব, ওনার পাশে আমরা সবসময় আছি। পুলিশ প্রশাসনকে বলবো যে রিমা এবং রিমার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে যেন ওনার পাশে থাকা হয়। আমাদের মিডিয়া বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই এগিয়ে আসুন, ওনাদের পাশে থাকুন এবং ওনার লড়াইতে সামিল হন। আগামী দিনে আমরা মহামান্য আদালতে এর বিরুদ্ধে নানা রকম কেস ফাইল করব, যাতে ওই অন্যায়ের বিরুদ্ধে যেন একটা সুবিচার পাওয়া যায়। তার জন্য কিন্তু আমরা আগামী পদক্ষেপ নিচ্ছি। নমস্কার। ওনারা কোথায় আছেন? আমরা পুলিশ কেস করার পরেই ওনারা বাড়ি থেকে পালিয়ে গেছেন। এবার বাড়ি থেকে পালিয়ে গিয়ে এখন কোথায় গেছেন আমরা এখন আমাদের কাছে খবর নেই, কোথায় এক্স্যাক্টলি কোথায় গেছে সেটা আমাদের কাছে খবর নেই। যবে থেকেই এই মানে ইয়েটা ছেলের ওপরে যখন ইয়েটা শুরু হয়েছে, তারপর থেকেই মানে আমরা আর মানে অপেক্ষা করিনি আমরা। তারপরেই তার মাঝখানেও আরেকটা ঘটনা ঘটেছিল, আমার স্ত্রীরও শ্লীলতাহানি করার চেষ্টা উনি করেছিলেন। তার জন্য আমরা এফআইআর অলরেডি করেছি, থানাতে এফআইআর করা আছে। তারপরেই যখন আমরা এফআইআর করি, পুলিশ প্রথমবার ইনভেস্টিগেশনে, তারপরেই ওনারা পালিয়েছেন বাড়িতে।
শ্লীলতাহানি বিষয় যদি আপনি কি কি ঘটেছিল ব্যাপারটা? স্টপ করো। বলুন। প্রথমত উনি মানে কি বলবো, মানে আমি কিভাবে বলবো কথাটা আমি বুঝতে পারছি না। উনি অনেকবারই এরকম ঝগড়ার মাধ্যমে অনেক কিছুতে মানে আমার গায়ে হাত দেওয়া, জামা কাপড় ছিঁড়ে দেওয়া, এরকম ঘটনা উনি ঘটেছেন এবং সেটা আমি জানিয়েওছি, মানে আইনের দ্বারস্থ হয়েছে, জানিয়েছি। আর কি বলবো, যেটার সবথেকে বড় মানে মানে অশোভনীয় ব্যাপার, মানে যেটা বলা যায় না মুখের মধ্যে, এরকমও ঘটনা ঘটেছে, যার প্রুফ রয়েছে আমার কাছে, যে উনি বাথরুমের মধ্যে ক্যামেরা রেখেছে, ফোন রেখেছে, এবং সেটা আমি পরে দেখতে পেয়ে ওনার ওয়াইফ স্বীকার করেছিলেন যে হ্যাঁ উনি করে ফেলেছিলেন, কিন্তু সেম ঘটনা স্বীকার করার পরও উনি সেম জিনিসটা আবারও করেন। আজকে এত কিছু মানে করার পরও তারপরে কথা, যখন আমি থাকতাম না, আমি দাদার সাথেই থাকি, দাদার সাথেই কাজ করি, দাদার অনুপ্রেরণায় অনেক সময় অনেক কাজে বাইরে যেতে হয়। আমি না থাকাকালীন আমার ছেলেকে মানে যেরকমভাবে টর্চার করা হতো, এসে আমার ছেলের মধ্যে একটা ট্রমা কাজ করতো, ভয় বলতো যে মাম্মা তুমি কিছু বলো না, নাহলে দাদুভাই বিবি কালকে তুমি যখন থাকবে না আবারও মারবে। তো একটা মায়ের কাছে এটা শোনার পর যে চুপ করে বসে থাকা, হয়তো অনেকের মনে হবে দেখো বাড়ির বউ শ্বশুর শাশুড়ি এগেনস্টে বলতেই পারে, এটা কমন ইস্যু, কিন্তু মানে মায়ের কাছে, নিজের সন্তানের কাছে, সেটা সবার আগে আমি একজন মা, তারপর আমি কারোর মেয়ে, তারপরে আমি কারোর স্ত্রী, তারপরে আমি কারোর বৌমা। তা আমি আমার সন্তানের দিকটা তো আগে দেখবই, আর আমার নারীত্ব সম্মানের দিকটা আমি অবশ্যই দেখবো তো বটেই, কিন্তু সবার আগে আমি আমার মানে সন্তানের দিকটা আগে দেখব। আমি এটাই বলতে চাই, উনি সিনিয়র সিটিজেনের মিসইউজ করছেন, উনি মানে মানে বয়স্ক ওনারা সেই জায়গাটা মিসইউজ করে উনি এরকমভাবে ক্রাইম করে বেড়াচ্ছে আর কি। এই জিনিসটা মানে আর থাকতে না পারে। আজকে মিডিয়া আমাদের একটাই বলার যে সবাই বলছে সিনিয়র সিটিজেন, সিনিয়র সিটিজেন মানেই যে সে ক্রাইম করবে না, মানে এটা মানে তিনি যা করেছেন মানে ভাষায় প্রকাশ করার মতো নয়, তিনি যা করেছেন। এর আগে যে ওই যে ওনার ঘটনা রয়েছে, মানে বহু পুরনো ঘটনা। আমার ছোট কাকা ছিলেন, তাকে আমি দেখিনি, তা তার খুনের দায়ে আমার বাবা জেল কেটেছে 3 মাস, তার খুনের দায়ে, ঠিক আছে। এমনকি আমার জেঠিমার গায়ে উনি হাত তুলেছেন, ঠিক আছে। এরকম অনেক ঘটনা হয়েছে। আমার দিদি, আমার ছোট মানে আমার জ্যাঠো দিদি, তাকে মেরেছেন। এমনকি আমাদের এই পাড়ার মধ্যেও তার অনেক ব্যাড রিপোর্ট আছে, একজনকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন, এরকম ওনার অনেক এরকম রিপোর্ট আছে। ওনার প্রচুর এরকম, ওনার খুব অ্যান্টি সোশ্যাল লোকেদের সাথে ওঠা বসা, মানে ইনি এরকম, আপনারা এসব খোঁজ নিলেই জানতে পারবেন। আমার ভয় সেখানেই এটা কি, যে ওনার মানে অ্যান্টি সোশ্যাল লোক, উনি টাকার পাওয়ারে বহু ক্ষেত্রে অনেক মানুষকে দিয়ে থ্রেট করানো, যে ওনার ছেলের সাথে যাতে আমি মানে ডিভোর্স দিয়ে দিই বা ওনাকে। এমনকি কিছুদিন আগের ঘটনা, ও যেহেতু কাজ করে এরকম হিউম্যান রাইটসের কাজ করে, তো ও একদিন রাত্রিবেলা ফিরছিল, তখন কটা হবে, 11:30, 10:30, 11:30, কোনো রকম রাত্রি করে ফেরে। তা ফেরার সময় আমাদেরই কাছাকাছির মধ্যেই তো 2জন লোক ওর বাইকে ছিল, বাইকে ওর রাস্তা আটকে দাঁড়িয়ে ওকে থ্রেট দেয়। কিন্তু আমি কোনো স্টেপ না নিই, আমি কোনো পদক্ষেপ না নিই, যারা কেস তুলে নিতে বলা হয়, এবং সেটা আমি জানিয়েছি। তো এই মানে থানা থেকে আর কি, থানাটা মানে তুলে নেওয়ার কথা বলে, যাতে ভবিষ্যতে আর যেন কোনো রকম স্টেপ না নিই ওনার এগেনস্টে, এই যাতে আমি এরকম যদি বন্ধ না করি, বা আমি যদি মানে প্রতিবাদের কোনো জায়গা দেখাই, যাতে আমাকে এরকম থ্রেট করেছে যে আমি সমাজে মুখ দেখাতে পারবো না, আমার মুখে অ্যাসিড মেরে দেওয়া হবে, যাতে আমি সমাজে নাকি মুখ দেখাতে পারবো না। মানে এইটা কন্টিনিউ হতে পরে চলেই আসছে, আজকে পুরো দেওয়ালে পিঠ ঠেকে গেছে। মানে এই জায়গায় দাঁড়িয়ে আমি এটা বলতে চাইছি, ওনার এই ক্রাইমগুলো যেন বন্ধ হয়, যেন আমি শান্তিপূর্ণভাবে থাকতে পারি, নিয়ে আমার স্বামীকে নিয়ে থাকতে পারি। মানে সারাক্ষণ ভয়ে মানে ডেলি মানে লাইফ হ্যাম্পার হচ্ছে, ভয়ে এভাবে তো বাঁচে না, তো মরে বেঁচে থাকা বলে এটাকে, বলে দিনের পর দিন মরে বেঁচে থাকা। যেগুলোকে স্কুল পাঠাবো ভয়, আমি আমার হাজব্যান্ডের ট্রান্সপোর্টেবল জব, অনেক সময় একা থাকতাম, আমার হাজব্যান্ডের নাইট ডিউটি থাকে, ভয় থাকে, বিভিন্ন লোক বাড়িতে ঢুকে যায়, ওই গেটের কমন তালা, বিভিন্ন লোক বাড়িতে ঢুকে গিয়ে হুমকি দেয়, তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি কেন থাকছো, তুমি একা থাকো, সেই জিনিস আমরা যা খুশি করতে পারি। এরকম বহু লোক, ওনার লোকবল যা, উনি যেরকম মানে অ্যান্টি সোশ্যাল লোকেরা যেরকম হয় আর কি, মানে আমি ঠিক বোঝাতে পারছি না।
মানে রুট লাইফ ছেলেরা যেরকম হয় সেরকম মানুষদের থ্রেটিং এরকম বহু কিছু হয়েছে। আপনারা ইনভেস্টিগেশন করে দেখতে পারেন, এখানে একটা মানুষ নেই যে ওনাকে পছন্দ করেন, একটা কেউ নেই। নিজের রক্তের সম্পর্কে আমি নয়, পরের মেয়ে আমার সঙ্গে নয় কতদিনের সম্পর্ক। হ্যাঁ, নয় আমি এটাও মানলাম যে আমার স্বামী বলছে, ওনার আদার্স যারা ফ্যামিলি আছে, আমার ননদ আছে, হ্যাঁ ননদ আছে, তারপরে আমার জেঠি শাশুড়ি, সবাই কেউ ওনার এতে কেউ থাকতে পারেনি, এই বাড়িতে ভয়ে চলে গেছে। কিন্তু সেটা যদি আমি মেনে নিই তা দিনের পর দিন তো তাহলে ওনার এই অত্যাচার বাড়তেই থাকবে। আজকে 70-এর কাছাকাছি বয়স বলে টাকার জোরে আর সমাজের কাছে নাটক করে যাচ্ছে, এইভাবে দিনের পর দিন কাহিনীটা হলে তো মানুষের বেঁচে থাকাটা মুশকিল হয়ে যাবে।